এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। সকালবেলা আবার টিউশন আছে, সুতরাং অঙ্কগুলো করলে ভালো হয়। আগের দিন আমার বদল মরকটটা মার খেয়েছে। দুজনেরই অঙ্কগুলো করে যখন ঘুমাতে গেলাম তখন প্রায় 3টা বাজছে। সকালে টিউশনে যাওয়ার পথে বড্ড গোল বাঁধলো। ভুল করে একটা লোককে ধাক্কা মেরেছি। সে বেটা আবার সাইকেল দাঁড় করিয়ে কলার চেপে ধরেছে। তখন হঠাৎ মরকটগুলো এসে আরেক ধাক্কা দিল। বেচারা লোকটা টাল সামলাতে না পেরে একদম পুকুরে পড়ে গেল। হঠাৎই পেছন থেকে শুনতে পেলাম তেজ চিৎকার। বাবা বাবা বলে ডেকে যাচ্ছে। এই মরেছে রে, ওটা দারোগা বাবু নাকি? সারে সর্বনাশ। বাপ তো পুলিশ আর মেয়ে ক্যারাটে জানে, হাতের কাছে পেলে একেবারে বাটাম বানিয়ে দেবে। সুযোগ বুঝে মরকটগুলোর সাথে ছমন্তর হয়ে গেলাম। জেঠুর কাছে খবর গেলে ক্যালারির তো অভাব হবে না, তারপর তো এই বাপ বেটি আছেই। ধুর, প্রেম করার জন্য কি আমি আর কাউকে পেলাম না? দেখে শুনোই দারোগার মেয়ে, এই তো মনে হয় সার্জিব্রমায় পেটাবে। টিউশনে পৌঁছে হাত ছেড়ে বাঁচলাম, ভয়ে ভয়ে বসে রইলাম। টিউশনটা শেষ হলেই দৌড় দেব। তুই আমাদের মুখ না দেখলেও জামার রং দেখে রেখেছে নিশ্চয়। ধরা পড়লে আর রক্ষে নেই। আগে নিজেকে বাঁচাবো, তারপর প্রেম করা যাবে। আজ স্যার একটু দেরিতেই ছাড়লো। এতক্ষণে নিশ্চয়ই তেদের ব্যাচটা এসে বাইরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বইয়ের ব্যাগে মুখ লুকিয়ে গুটি গুটি পায়ে সাইড কাটিয়ে পালাতে গেলাম। ধুর, যেতে পারছি না কেন? সামনে পা বাড়াচ্ছি কিন্তু যেতে পারছি না। পেছনে তাকিয়ে দেখি তে আমার জামার কলার ধরে আছে। এখন তো পুরো একটাই কথা আসছে, যদিও আমার নাক ফাটিয়ে দেয় তবে আয়ু কেন কোনো মেয়েই আমাকে পছন্দ করবে না। তে আরেকটা নেই, একেবারে তের কাছে পৌঁছে গেলাম। মরকটগুলো এক পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে। তের নিঃশ্বাসটা আমার গায়ে পড়ছে। আবেশে আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। চোখ খুলে দেখি একটা কাগজের দলা পাকানো টুকরো। তারপর তে এক ধাক্কা দিয়ে রাস্তার জমা জলে ফেলে দিল। ধুর, এই কোন মেয়ের পাল্লে পড়লাম? কিছু না জেনেই, মানে অজান্তে ওর বাবার প্রতিশোধটা ঠিকই নিল। যদি সত্যিটা জানতো তাহলে তো আস্ত একটা ঠ্যাং ভেঙে বাড়ি পাঠাতো। মরকটগুলো এসে টেনে তুলল। কাগজের টুকরোটা খুলতেই সবাই ঝাঁপিয়ে পড়ে দেখতে লাগলো। দেখলাম গোটা কয়েক ইংরেজি শব্দ, গোটা গোটা অক্ষর করে লেখা। যা বাবা, ব্যাপারটা কি হলো? এবার ইংরেজি? আমি তো ইংরেজির আই ইউ ছাড়া কিছু জানি না। না মানে মাঝখানের লাভটাও জানি। এবার মাইটা কি পড়ে দেবে? মরকটগুলোর মুখের দিকে তাকালাম। ওদের মুখগুলো শুকিয়ে গেছে। ওদেরকে সাহস জুগিয়ে বেরিয়ে এলাম। কিন্তু এটা আবার কি করে পড়বো? গুটি গুটি পায়ে বাড়ি পৌঁছালাম। জেঠু তো খুব ইংরেজি বলে, জেঠুকে জিজ্ঞাসা করলে হয় না? না বাবা থাক, এর উপর আবার কোনো ভরসা নেই। চিরকুটে কি না কি লিখে রেখেছে তার তো ঠিক নেই। যদি কিছু উল্টো পাল্টা লিখে রাখে তবে কি হবে? বাড়ি ঢুকেই জিমিনকে দেখতে পেলাম। কাগজ নিয়ে কি যেন বানাতে চাইছে, পারছে না। সাথে সাথে মাথায় আইডিয়া এলো। জিমিন আমার থেকে ছোট হলে কি হবে, তবে ইংরেজিটা ঠিকঠাক পারে। অমনি দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে একটা 10 টাকার ডেইরি মিল্ক নিয়ে এলাম। জিমিনকে দেখিয়ে দেখিয়ে চকলেটটা উপরে আমার রুমে নিয়ে এলাম। এবার তো জিমিন উপরে আসবে। সিঁড়ির দিকে উকি দিয়ে দেখলাম ওই তো জিমিন আসছে। দৌড়ে গিয়ে চকলেটটা টেবিলে রেখে বই খুলে বসে পড়লাম। জিমিন এসেই বলে উঠল, দাদা আমার চকলেটটা দে না, খিদে পেয়েছে। তো আমি কি করব? দোকানে যা। তুই দে না। কেন দেবো তোকে? দে না রে, তুই যা বলবি আমি তাই করে দেব। আমি এতক্ষণ এই সুযোগের অপেক্ষায় বসেছিলাম। ঠিক আছে, তাহলে এই চিরকুটটা পড়ে দেখা। জিমিনের আর তর্স হয়েছে না। জিমিন চট করে চিরকুটটা নিয়ে বিড়বিড় করে পড়া শুরু করলো। আর আমি জিমিনের মুখের দিকে হা করে তাকিয়ে আছি। একটু পরে জিমিন বলে উঠল, তোকে 100টা ডে আর
রাখতে হবে। এতে তাই লেখা আছে দাদা। তুই কার সাথে খেলছিস এসব? তোর চকলেট চাই কি চাই না? চাই তো। তবে তারপর কি লেখা আছে পড়। তোর ফার্স্ট ডেয়ার দেওয়া আছে ভয়েস চেঞ্জ। জিমিনের হাতে চকলেটটা ধরিয়ে দিয়ে সারাদিন গানের রেওয়াজ করলাম। না মানে আমার গলার ভয়েস তো খুব ভালো না, তাই চেঞ্জ করতে একটু সময় লাগবে। কিন্তু তে হঠাৎ করে আমার গলা নিয়ে পড়লো কেন বুঝতে পারছি না। মনে হয় ওর ইচ্ছে যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখের মতো সর্ষে কেটে দাঁড়িয়ে গান গিয়ে ওকে ডাকবো, আরো কাজলের মতো দৌড়ে দৌড়ে আসবে। तुझे देखा तो ये जाना सनम, लड़कियां बेकरार करती है सनम, अब यहाँ से कहाँ जाएंगे हम, बस धूलाई खाते रह जाएंगे हम। তারপর অমরেশপুরের মতো তের বাবা মানে দারোগা বাবু বলবে, যাতে যা জিলে আপনি জিন্দেগি। রাতে ঠিক করে আর ঘুমে ধরলো না। ইস, আমার গলাটা কি সুন্দর শুনতে লাগছে। তে আমার গলা শুনলে ফিদা হয়ে যাবে একেবারে। রাতেই ওর বাড়ি গিয়ে গান শুনিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু ওদের পাড়ার কুকুরগুলো আমার সামনে পেলে খুব একটা খুশি হয়ে জামাই আদর করবে না তো, তাই আর কি। থাক, তার থেকে বরং সকালে যাব। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙলো। এত সকাল অবশ্য আমি উঠি না, আর ওঠা পর্যন্ত একটাই চিন্তা হচ্ছে, কবে থেকে আমার সুরেলা কণ্ঠ শোনাবো। নিচে নেমে দেখি জেঠু মর্নিং ওয়ার্কে গেছে। আমিও জেঠিমাকে বললাম, জেঠিমা আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছি। জেঠিমা অবাক হয়ে আমার দিকে তাকালো। যে ছেলেকে ডাকতে ডাকতে সকাল 8টায় হয়রান হয়ে যায়, সেই ছেলে ভোরে উঠে মর্নিং ওয়ার্কে যাচ্ছে, অবাক হওয়ার বিষয় বটে। সাইকেল নিয়ে দিলাম দৌড়। পেছন থেকে জেঠিমা বলে উঠল, মর্নিং ওয়ার্ক মানে সকালে হাঁটাহাঁটি করা, সাইকেলে চাপা নয়। আমি শুনেও না শোনার ভান ধরলাম, একেবারে তের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আমার কোকিল কণ্ঠে গলায় গাইতে শুরু করলাম, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। সবে 2 লাইন গেয়েছি, আমার সময় বাড়ির ভেতর থেকে দারোগা বাবু চিৎকার করে উঠলেন, কে রে, কার এত মনের ভিতর ঘোড়ার শখ হয়েছে? বেটা তার ছেড়া কাকের মতো গলায় চিৎকার করছে। এই মরেছিলি? তবে আর কি, দৌড়ে গিয়ে সামনের ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। এমন সময় দেখি মর্নিং ওয়াক করতে করতে জেঠু এদিকে আসছে। সাড়ে সর্বনাশ। দারোগা বাবু দরজা খুলে বাইরে বেরিয়ে জেঠুকে দেখতে পেল। এ দাদা, আপনার কি এই বুড়ো বয়সে ভীমরাতি ধরেছে নাকি? জেঠু তো গোল গোল চোখ করে বলে উঠল, মানেটা কি? মানে এমন কাকের মতো গলায় আমার ঘরের সামনে গান গাইছিলেন কেন? আর দাঁড়িয়ে থেকে শুনবার মতো বুকের পাটা আমার নেই। সাইকেলটা মাথার উপর তুলে মাঠ পেরিয়ে দিলাম দৌড়। পেছন থেকে ভেসে আসছে ওদের কথা কাটাকাটির অনেক শব্দ। বাড়ি ফিরে রুমে ঢুকে পড়লাম। বুকটা এখনো ডিপ ডিপ করছে। দারোগা বাবুর সাথে যা সব ঘটনা ঘটেছে, আমাদের পরিবারে নিজের মেয়ের বিয়ে দেবে বলে তার মনে হচ্ছে না। একটু পরে জেঠু বাড়ি ফিরে এলো। কান পেতে শুনলাম, খুব গজগজ করছে। স্নান সেরে খেয়ে যখন স্কুলের জন্য বের হলাম, তখন বেশ শীত করছে। বর্ষাকাল তো, হাওয়া বদল হচ্ছে। ধুর, এমন সময় কেউ স্কুলে যায় নাকি? কিন্তু জেঠুর মুখের উপর কিছু বলারও সাহস নেই আমার। হেঁটে চলেছি তখন থেকে, কারণ সাইকেলের সামনের চাকার টায়ার পাঞ্চার হয়ে গেছে। এই হয়, সাইকেল নিয়ে আকাম কুকাম করতে গেলে এই হয়। একটু পরে দেখিতে সাইকেল নিয়ে আসছে। ওর সাইকেলে একটু চাপলে হয় না? না বাবা থাক, এমন গুন্ডিমের সাইকেলে চড়া থেকে হেঁটে যাওয়া অনেক ভালো। যখন স্কুলে পৌঁছালাম তখন সঙ্গীত শুরু হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দিলাম। হায় ভগবান, আজ একটা মরকুট স্কুলে আসেনি। আমি আসতাম নাকি? সবই জেঠুর দোষ, ভাল লাগে না ছাই। ক্লাসে গিয়ে দেখলাম তে আমি আর দুটো ছেলে, আর কেউ নেই। ধুর, ইয়ার কি ক্লাস হবে? একটু পরে ক্লাসে স্যার এলেন। বাইরে ঝমঝমে বৃষ্টি নেমেছে। স্যারের কথা কিছুই শুনতে পাচ্ছি না, চুপচাপ বসে আছি। কিন্তু আনন্দ তো তখন হলো যখন রেনি ডে বলে
স্কুল ছুটি দিয়ে দিল। ছাতা নিয়ে বেরোতে গিয়ে দেখি তুই সাইকেল নিয়ে দাঁড়িয়ে। না ভেবে জিজ্ঞেস করেই ফেললাম, কি হলো, দাঁড়িয়ে আছো যে? ছাতা আনা হয়নি, স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, কি করব ভাবছি। আমার ছাতা একসাথে বাড়ি যাবে? বাড়িতে কেউ নেই, সন্ধ্যার সময় ফিরবে, আর আমার তো স্কুল শেষে টিউশন আছে, তাই অসুবিধা হবে বলে মনে করিনি। তোর কথা শুনে মনটা খুশিতে ভরে উঠল। এই, আমার সাথে যাবে? কোথায়? চলো না, দেখতে পাবে, দারুণ মজা করব। রাজি হয়ে মাথা নাড়ালো। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। একটা ছাতায় দুজন মিলে ভিজতে ভিজতে গেলাম ওই পুকুর পাড়ে। বৃষ্টিটা এখন আরো জোরে নেমেছে। দুজনে ভিজে চুপসে গেছি। তো স্কুল ড্রেসের ওড়না দিয়ে মাথা মুছে নিল, তারপর আমার মাথাটাও মুছে দিল। মেয়েদের মধ্যে এই একটা মায়ের মতো স্বভাব অবশ্যই থাকবেই থাকবে। স্বল্প পরিচিত মানুষদের যত্ন করতে ওরা আর ভাবে না। তে আমাকে চুপ থাকতে দেখে বলল, এখানে কেন নিয়ে এলে? মাছ ধরতে। এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়। তে একটু নাক সিটকালো। বুঝতেই পারছে এর আগে কখনোতে মাছ ধরেনি। ঝিরে ঝিরে বৃষ্টিতে চিপড়িয়ে দুজনে মাছ ধরতে বসে পড়লাম। মাথার উপর একটা কলা পাতা চাপা দিয়েছি। আর চোখে তের দিকে একবার তাকিয়ে বলে উঠলাম, আমি কিন্তু ভয়েস চেঞ্জ করে ফেলেছি। সত্যি এত তাড়াতাড়ি শিখে ফেলেছ? ভেরি গুড, তাহলে একটা ধরি। আই নাও দ্য ফ্যাক্ট। মানে মানে ভয়েস চেঞ্জ করো? করছি। মনের আনন্দে মাথা ধুলিয়ে গাইতে শুরু করলাম। তোরে কোথায় আমি রাখবো হাজার বাজি। অবাক হইতে বলে উঠল, কি এটা? গান? হোয়াট? আরে এটা তো কিছুই না। নেক্সট লাইনটা শুনবে। তোর ইশারায় আমি মরে যেতে রাজি। এর দিকে তাকে গানটা আর বেরোলো না, গলাতেই যেন আটকে গেল। তারপরে দৃশ্যটা খুব করুণ। পাক্কা 200টা কান ধরে উঠবস করিয়েছে। ইস, আর পারছি না। ধুর, এখন মেয়ের পাল্লায় পড়েছি, যেটু তো কখনো 50টির বেশি উঠবস করেনি। প্রচন্ড লাগছে পায়ে। 12টা পুঁটি মাছ দিয়ে যখন তাই সাইকেলের পেছনে উঠে বসলাম, তখন সবে দুপুর। যেতে যেতে যতজন দেখছে ততজনই হাসছে। ওদের হাসির বিষয় একটাই, যে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। কিন্তু বিশ্বাস করুন, আমি আর পারছি না, পায়ে খুব লাগছে, হেব্বি কান্না পাচ্ছে। হাই, কেউ আমায় বাঁচাও। দুজনেই কাকবেজা হয়ে বাড়ি ফিরলাম। জেঠিমাকে গিয়ে বলতেই জেঠিমা বুঝে গেল ব্যাপারটা। জামা প্যান্ট না ছেড়ে শুয়ে পড়লাম। পায়ে খুব লাগছে, সত্যি খুব লাগছে। একটু পরে জেঠিমা ডাক পড়লো খাওয়ার জন্য। ক্ষমতা তো নেই, কিন্তু তার সামনে নিজেকে এভাবে দুর্বল প্রমাণ করতে ইচ্ছা করছে না। কোনো ক্রমে গিয়ে খেতে বসতে চমকে উঠলাম। আমার গেঞ্জি আর প্যান্ট পরে সামনে দাঁড়িয়ে আছে তে। কি দারুণ লাগছে তেকে। এর আগে তো জামাটা আমি কতবার পরেছি, কিন্তু তখন তো গেঞ্জিটা এত সুন্দর লাগেনি। নিজেদের ধরা পুঁটি মাছ দিয়ে ভাত খেলাম। বৃষ্টি এখনো থামেনি। খেয়ে উঠে আমি আমার রুমে চলে এলাম। তে জেঠিমার সাথে বসে রইল। আমি বারবার সিঁড়িতে উকি দিচ্ছি, যদি তে একবার আমার রুমে আসে। যদি আসে তবে কি করব? কি আর করবো, ঘর ঘুরিয়ে দেখাবো। ওর জন্য লেখা টুকরো টুকরো কবিতাগুলো দেখালে ও তো চমকে যাবে। একটু পরে সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি তে আসছে। কি করব বুঝতে পারছি না। আমার ভালোবাসার মানুষটা আজ একাকে আমার ঘরে পা দেবে ভাবতে বুকটা ডিপ ডিপ করছে। পারলে তো ওটা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। একটু পরেতে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল, আসবো? তোমারই তো ঘরে, এটা আসো। হোয়াট? না না, কিছু না, ভেতরে এসো। সে সামনে টুলটা বসতেই আমি বলে উঠলাম, এটা আমার রুম, কেমন বলো? ভালো, তবে এটা যা অবস্থা তাতে তো আমি এটাকে স্টোর রুম ভেবেছিলাম। আমি তোমার জন্য কয়েকটা কবিতা লিখেছি ওই নীলমলাটের খাতায়, দেখবে? তুই নিজে খাতাটা
উল্টালো। আমি তোমার ফসাওয়ার ক্রিম, আমি তোমার কালী পুজোর থিম, আমি তোমার মাথায় দেওয়া বালিশ, তোমার নোকে লাগানো নীল পালিশ, তুমি আমার একটু ছেঁড়া প্যান্ট, তুমি আমার হাতে বাঁধা ভেন্ট, তুমি চাইলে ভুন বানাবো, যদিও না পারি ভাই, তোমায় দেখলে আমার কেমন যেন ইয়ে পাই। চিৎকার করে উঠল তে, ছেঁড়া প্যান্ট? হ্যাঁ, ওই প্যান্ট আমার সব থেকে প্রিয়। ভাই বানাবে? কি করব, বোন বানাতে তো পারবো না। আর ইয়ে পাই মানেটা কি? ইয়ে মানে তো প্রেম প্রেম পাই। পাওয়াচ্ছি। উঠে এসে আমি 2 থাপ্পড় দিয়ে নিচে নেমে গেল তে। আমি গালে হাত বোলাতে থাকলাম, কিন্তু তোমরাই বলো আমি ভুলটা কি বলেছি? হবু স্বামীর গায়ে এমন হঠাৎ হাত তুলতে আছে নাকি? কিচ্ছু জানে না মেয়েটা, ধুর। নিচে নেমে এসে দেখি তে কোথাও নেই। সেই সবদি জেঠিমাকে প্রশ্ন করলাম, তে কোথায়? সে তো ওই টিউশন আছে বলে বেরিয়ে গেল। কেন, তোকে কিছু বলেনি? কেন বলবে? ও কি আমার ঘরের বউ হয় নাকি, যে কোথাও যাওয়ার আগে আমায় বলে যাবে? কি? বুঝতে পারলাম মুখ দিয়ে অসাবধানতা বশত মনের কথা বেরিয়ে গেছে। জেঠিমা কিছু বলার আগে দৌড়ে উপর করে পালিয়ে এলাম। গায়ে গেঞ্জি জড়িয়ে বেরিয়ে পড়লাম। মরকট গরুর সাথে দেখা করে মনের দুঃখ প্রকাশ করতে ওরা ফ্রিতে 4 বিস্কুট খাওয়ালো। এগুলোকেই বন্ধু বলে বুঝলে, একদম প্রকৃত বন্ধু।